রাতের খাওয়া দাওয়া শেষ করে রায় ঘুমানোর জন্য বিছানা ঠিক করছে। এমন সময় তীব্র বাইরে থেকে এসে ঘামে ভেজা শরীর নিয়ে কোনো কথা না বলে হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে পড়ল। তীব্রর কাজে রায়ের চোখ বড় বড় হয়ে গেল। রায়ের বিছানা গুছানোতে অ্যালার্জি। সব কাজ করলেও বিছানা গোছাতে তার ভালো লাগে না। তার মধ্যে এত কষ্ট করে বিছানা গোছানোর পর ঘর্মাক্ত শরীর নিয়ে বিছানায় শোয়াতে রায়ের রাগ লাগছে। ইচ্ছে করছে তীব্রর মাথা ফাটাতে। রায় নিজের রাগটাকে প্রকাশ না করে হাতে থাকা বিছানার ঝাড়ুটা সাইডে রাখতে না রাখতেই তীব্র আদুরে গলায় বলে উঠল, বউ, শরীরটা খুব দুর্বল লাগছে, আমায় একটু ফ্রেশ করিয়ে খাইয়ে দাও না গো। তীব্রর আদুরে গলার কথা শুনে রায় তীব্রর দিকে রাগী চোখে তাকালো। তীব্র যে তার সাথে মজা করছে তা আর তার বুঝতে বাকি নেই। আজ সকালেও তীব্র আর তিহান মিলে রায়কে ইচ্ছে মতো নানান কথা বলে কখনো বিব্রত করছে তো কখনো রাগিয়ে তুলেছে। শেষে মুনিয়া বেগম এসে ওদের হাত থেকে রায়কে রক্ষা করে। রায় কথা না বাড়িয়ে তীব্রর দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে থেকে ওয়াশরুমের দিকে পা বাড়াতে নিলেই তীব্র বলল, রাগ মনে পুষে রাখতে নেই তো, সাথে সাথে ঝেড়ে ফেলতে হয়, তা না হলে তা আস্তে আস্তে বিশাল রূপ ধারণ করে, বোমের মতো ফাটবে। তীব্রর কথা শুনে রায়ের নিভু নিভু রাগটা দাউ দাউ করে জ্বলে উঠল। রায় তীব্রর দিকে রাগী চোখে তাকিয়ে ধূপধাপ করে পা ফেলে কাবার্ড থেকে একটা বেডশিট বের করে তীব্রর দিকে ছুঁড়ে মেরে গটগট করে ওয়াশরুমে ঢুকে শব্দ করে ওয়াশরুমের দরজা লাগিয়ে দিল। রায়ের কাজে তীব্র শব্দ করে হেসে উঠল। সে তো রায়কে জ্বালানোর জন্য এমনটা করেছে। নিজের কাজে সফল হয়ে তীব্রর মুখে বিশ্বজয়ের হাসি ফুটে উঠল। রায় ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তীব্রর রুমে নেই। বিছানার চাদর অনেকটা এলোমেলো হয়ে রয়েছে। রায় মনে মনে তীব্রর গোষ্ঠী উদ্ধার করতে করতে পুনরায় বিছানা গোছানোর কাজে লেগে পড়ল। তীব্র অন্য রুমের ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখে রায় শোয়ার প্রস্তুতি নিচ্ছে। রায়কে আরেকটু জ্বালানোর জন্য রায়ের দিকে হাতে থাকা তোয়ালেটা ছুঁড়ে মারল। রায় তোয়ালেটা হাতে নিয়ে তীব্রর দিকে কপালে ভাঁজ ফেলে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কি করবো এটা দিয়ে? পাপোশ বানাবো? তীব্র রায়ের রাগী ফেসের দিকে তাকিয়ে দাঁত কিনিয়ে হাসি দিয়ে কাভার থেকে কিছু একটা বের করে পকেটে নিয়ে রায়ের পাশে এসে বসে বলল, যা ইচ্ছে করো, আমার সবই তো তোমার, তোমার জিনিস তুমি যা ইচ্ছে করবে, জিজ্ঞেস করে কি আছে। তীব্রর কথা শুনে রায় তীব্রর দিকে গোল গোল চোখ করে তাকিয়ে রইল। কথার মানে কিছু বোঝার আগেই তীব্র রায়ের হাত টেনে নিজের হাতের ভাঁজে নিয়ে গেল। তীব্রর কাজে রায়ের চোখ কোটার থেকে বের হবার উপক্রম। তীব্র রায়ের হাত ধরে রায়ের হাতের দিকে তাকিয়ে বলল, বিয়েটা যেভাবেই হয়েছে না কেন, বিয়ের পর তোমাকে আমার কিছু গিফট দেওয়া দরকার ছিল, কিন্তু এই 2 দিন পরিস্থিতি সময় কোনোটাই ছিল না যে তোমায় কিছু এনে গিফট করবো, তাই আজ একটু সময় করে মলে গিয়েছিলাম। তীব্র পকেট থেকে আংটিটা বের করে রায়ের সামনে ধরে বলল, অনেক খুঁজে এটা পছন্দ করেছি, অনুমতি হবে কি নিজ হাতে আংটিটাকে তার নিজস্ব স্থানে বসিয়ে তার সৌন্দর্যতাকে আরো বৃদ্ধি করে তোলা? তীব্রর কথা ও কাজের রায় পুরোই শকড। কি উত্তর দিবে রায়? কিছুই মাথায় আসছে না তার। মাথা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। রায়ের ভাবনার মাঝেই তীব্র রায়ের হাতে আংটিটা পরিয়ে দিল। তীব্রর কাজে তো এবার রায় অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। তীব্র রায়ের বিস্ময়রত চেহারার দিকে তাকিয়ে রায়ের নাক টেনে দিয়ে মুচকে হেসে বলল, কাছের মানুষের কাছ থেকে অধিকার চেয়ে নিতে হয় না, অধিকার ফলাতে হয়। আংটিটা তোমার হাতে মানিয়েছে, দেখো তোমার হাতে ছোঁয়া পেতে কেমন আরো জ্বলজ্বল করছে। আংটির সৌন্দর্য নষ্ট করে তাকে মূল্যহীন না করলেই খুশি হব। কথাটা বলে তীব্র কিছুক্ষণ রায়ের হাতে থাকা জলজল করতে থাকা আংটিটার দিকে তাকিয়ে থেকে রুম থেকে বের হয়ে গেল। তীব্র চলে যাওয়ার পরেও রায় শকড হয়ে কিছুক্ষণ বসে রইল। অবাক চোখে নিজের হাতে থাকা আংটির দিকে তাকিয়ে রইল। মুহূর্তে চোখের সামনে ভেসে উঠল পুরনো কিছু তিক্ত স্মৃতি, ফ্ল্যাশব্যাক। রায় কিচেনে কাজ করছে। এমন সময় কিচেনের মধ্যে ধরফর করে প্রবেশ করল ফাহাদ। ফাহাদের এমন আগমনে রায় ভয় পেয়ে গেল। মিনমিনে গলায় বলল, ফাহাদ ভাইয়া, আপনি এখানে? কিছু লাগবে? ফাহাদ রায়ের দিকে রক্তচক্ষু নিক্ষেপ করে রাগী গলায় বলল, তোমার হাতটা দাও। রায় ফাহাদের কথা শুনে ভয়ে দুহাত ওড়না দিয়ে ঢেকে নিল। ফাহাদ পুনরায় রাগী গলায় বলল, কি বলছি, কথা কানে যায় না, হাত দাও। রায়ের এবার ভয়ে হাত বাড়িয়ে দিতেই ফাহাদের হাত খপ করে ধরে পকেট থেকে একটা হীরের আংটি বের করে পরিয়ে দিল। ফাহাদ রায়ের হাতের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রায়ের হাত নিজের ঠোঁটের সামনে নিতেই
রাই ঝটকা দিয়ে ফাহাদের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। আংটিটা হাত থেকে খোলার চেষ্টা করতেই ফাহাদ রাইয়ের হাত খপ করে ধরে বসে। রাইয়ের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে চেঁচিয়ে বলল, আমার কাছে বাতে দেওয়ার সাহস তুই কোথায় পাস? এত সাহস তোর? তুই আমার সামনে আমার দেওয়া আংটি হাত থেকে খোলার সাহস দেখাস? রাইয়ের হাত জোরে চেপে ধরাতে রাই ব্যথায় কুকড়ে উঠল। কাপা কাপা গলায় বলল, ভাইয়া এত দামি আংটি আমার হাতে দেখলে কাকিমা কি বল? কথাটা শেষ করার আগেই ফাহাদ জ্বলন্ত চুলাটা নিভিয়ে চুলোর উপরে থাকা ফ্রাই প্যানটা দূরে ছুঁড়ে মারল। ফাহাদের কাজে রাই ভয়ে কেঁপে উঠল। কিছু বোঝার আগেই রাইয়ের আংটি পরানো আঙুলটা চুলোর আঙুলে জর্জর করতে থাকা স্ট্রেনের মধ্যে লাগিয়ে দিল। সাথে সাথেই রাই গগন ফাটানো চিৎকার দিয়ে উঠল। ফাহাদ অপর হাত দিয়ে রাইয়ের মুখ চেপে ধরে ফিসফিস করে বলল, ডোন্ট সাউন্ড। এটা হলো আমার ভালোবাসার চিহ্ন। ছুটে ফেলে দেওয়ার চেষ্টা করার শাস্তি। এবার তো শুধু আঙুল পুড়িয়ে দিয়েছি। দ্বিতীয়বার আংটি খোলার সাহস থাকলে না থাকবে আংটি, আর না থাকবে আংটি পরার আঙুল। বর্তমানে পুরনো কথা মনে পড়তে রাইয়ের চোখ জলে পরিপূর্ণ হয়ে উঠল। নিজের হাতে থাকা আংটিটার দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো। পুরো কথা শেষ না করে রাই চাপা নিঃশ্বাস ফেলল। রাই ড্রয়িং রুম গোছাচ্ছে। কলিং বেলের শব্দ পেয়ে রাই হাতের কাজ রেখে দরজা খুলতেই হুড়হুড় করে কয়েকজন লোক ভেতরে প্রবেশ করল। তাদের কাজে রাই কিছুটা ঘাবড়ে গেল। মনের মধ্যে সাহস সঞ্চয় করে রাগী গলায় বলল, কারা আপনারা আজব তো? বলা নেই কওয়া নেই বাসার ভেতর ঢুকে পড়লেন। বের হন বাসা থেকে। রায়ের কথা যেন লোকগুলো শুনেও শুনল না। তারা সেই আগের মতো একইভাবে রায়কে ঘিরে দাঁড়িয়ে রইল। রায় পুনরায় ঝাঝালো গলায় বলল, কি হলো, কথা কানে যাচ্ছে না? বের হন। রায় পুরো কথা শেষ করার আগেই একটা শীতল কণ্ঠে ভেসে এলো, আমার ভালোবাসা কি কমতে ছিল রায় পাখি? আমি তো তোমাকে পাগলের মতোই ভালোবেসেছিলাম। তাহলে কেন আমাকে ছেড়ে চলে আসলে? কণ্ঠটা চিনতে রাই এর একটুও ভুল হলো না। ফাহাদের শীতল কণ্ঠটা যেন রাইয়ের শরীর কাঁটা দিয়ে উঠছে। রায় ঘুরে ফাহাদের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি? ফাহাদ বাঁকা হেসে রায়ের দিকে রক্তচক্ষু করে তাকিয়ে বলল, কি ভেবেছিলে আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে? পালিয়ে আর কয়দিন বাঁচতে পারলে পাখি? দেখলে তো 3 দিনে দিন মাথায় তোমাকে কেমন করে খুঁজে বের করলাম। ফাহাদের কথা শুনে রাই ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো। ফাহাদ রায়ের অবস্থা দেখে বাঁকা হেসে বলল, আবার এন্ট্রিতে এমন করছো? পুরো পিকচার দেখালে কি করবে পাখি? ফাহাদ একটা রহস্যময় হাসি দিয়ে শেষ বাজাতেই দুজন লোক সেন্সহীন রক্তাক্ত একজনকে টানতে টানতে বাসার ভেতর প্রবেশ করলো। লোকটার রক্তাক্ত চেহারা দেখে রাই শক্ট হয়ে দাঁড়িয়ে রইল। রাইয়ের চোখ দিয়ে আপনা আপনি জল গড়িয়ে পড়ল। অস্ফুট সুরে বলল, তীব্র? রায় তীব্রর দিকে পা বাড়াতে নিলেই ফাহাদ এসে রায়ের পথ আটকে দাঁড়ায়। কিছুক্ষণ রায়ের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থেকে রায়ের গাল চেপে ধরে চেঁচিয়ে বলল, বলেছিলাম না তোর মুখে যেন কোনো ছেলের নাম না শুনি। কোন সাহসে তুই অন্য ছেলের নাম নিয়েছিস? ফাহাদের কাজে রাই ছটফট করতে লাগলো। রাই ফাহাদের হাত থেকে ছাড়া পাবার চেষ্টা করতেই ফাহাদ আরো জোরে রায়ের গাল চেপে ধরে ফিসফিস করে বলল, তীব্র? ফরফর করছো? যত খুশি করে নাও। একটু পর ফরফর তো দূর, সোজা হয়ে দাঁড়ানোর শক্তি পাবে না। ফাহাদ কতগুলো বলে তীব্রর দিকে এক পলক তাকিয়ে বাঁকা হেসে রায়ের গাল ছেড়ে দিল। ফাহাদের হাত থেকে ছাড়া পেতেই রাই ফাহাদের সামনে হাত জোর করে বলল, প্লিজ ওনাকে ছেড়ে দিন। আপনি যা বলবেন আমি তাই শুনবো। যেখানে যেতে বলবেন সেখানেই যাব, যেখানে চলতে বলবেন সেখানেই চলবো। একটু টু শব্দ করবো না। তারপরেও ওনার কোনো ক্ষতি করবেন না। প্লিজ ওনাকে ছেড়ে দিন। রায়কে অন্য ছেলের জন্য কান্না করতে দেখে ফাহাদের মাথায় রক্ত উঠে গেল। কিছুক্ষণ দুহাতে নিজের চুল টেনে সাইকোদের মতো করে ঘাড় এদিক সেদিক ঘুরিয়ে ঘাড় বাঁকা করে রায়ের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ছেলেটা কে তোর, যার জন্য এত মায়া হচ্ছে? তোর চোখে আমি ছেলেটার জন্য মায়া ভালোবাসা সব দেখতে পাচ্ছি। তোর সব অন্যায় সহ্য করলেও এই অন্যায়টা আমি সহ্য করতে পারছি না। তুই শুধু আমার। তোর চোখে আমার জন্য ডর, ভয়, মায়া, ভালোবাসা সব কিছু থাকবে। অন্য ছেলের জন্য থাকবে কেন?
শেষের কথাটা ফাহাদ চেঁচিয়ে বলেই দেয়ালে সজোরে ঘুষি মারল। ফাহাদের কাজে রাই সব বাকি সবাই কেঁপে উঠল। ফাহাদ সাপের মতো ফোঁস করতে করতে নিজের কাছে থাকা রিভলভারটা বের করে তীব্রর দিকে তাক করে বলল, না থাকবে এই লোক, আর না থাকবে এই লোকের জন্য আমার পাখির চোখে কোনো মায়া ভালোবাসা। কথাটা বলে এক মুহূর্ত দেরি না করে ফাহাদ তীব্রর বুক বরাবর শুট করল। ফাহাদের কাজে রায় স্ট্যাচু হয়ে গেল। পলকহীন তাকিয়ে রইল তীব্রর বুকের কাছে রক্তে ভিজে যাওয়া শার্টের দিকে। ফাহাদ দ্বিতীয়বার শুট করতেই রায় গগন ফাটানো চিৎকার দিয়ে বলে উঠল। তীব্র! সাথে সাথেই চমকে উঠল রায়। ঘুম ছুটে যেতেই রায় ধরফর করে উঠে বসল। রায় ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। বুকের ভেতর কেমন ধরফর করছে, মনে হচ্ছে এখন হৃৎপিণ্ডটা বাইরে বের হয়ে আসবে। তীব্রকে নিয়ে এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে ভয়ে রায়ের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। রায় সাইড টেবিলের উপর থেকে পানির গ্লাস হাতে নিয়ে ঢকঢক করে পানি পান করে গলা ভিজিয়ে নিল। রায় নিজেকে কিছুটা শান্ত করে রুমের চারপাশে চোখ বুলিয়ে তীব্রকে খুঁজতে লাগলো। রুমের কোথাও তীব্র নেই। তীব্রকে এক পলক দেখার জন্য রায়ের মনটা ছটফট করে উঠল। কেন সেটা সে নিজেও জানে না। রায় তড়িঘড়ি বেড থেকে নেমে দরজার দিকে পা বাড়াতে নিলেই তীব্র তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো। রায়কে দাঁড়িয়ে থাকতে দেখে তীব্র রায়ের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, গুড মর্নিং। রায় বড় বড় কদম ফেলে তীব্রর দিকে এগিয়ে গিয়ে ভীত কণ্ঠে বলল, আপনি ঠিক আছেন? রায়ের কাছে তীব্রর কপালে ভাঁজ পড়ে গেল। রায়ের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, আমার আবার কি হবে? আমাকে কি দেখে তোমার অসুস্থ মনে হচ্ছে? তীব্রর বাঁকা কথা শুনে রায় মাথা নিচু করে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। তীব্রকে নিয়ে অমন একটা বাজে স্বপ্ন দেখার কারণেই যে তীব্রকে দেখতে রায় আনমনে এমন এক প্রশ্ন করে বসেছে, সেটা কিভাবে বলবে সে? তুমি ঠিক আছো? তীব্রর কথা শুনে রায় মুখ তুলে তীব্রর দিকে তাকালো। রায়ের শুকনো ভীত চেহারাটা দেখে আস্তে আস্তে তীব্রর কপাল এর ভাঁজ চলে গেল। হাতে থাকা তোয়ালেটা গলায় ঝুলিয়ে রায়ের কপালে গলায় হাত চুইয়ে চিন্তিত সুরে বলল, কি হয়েছে তোমার? মুখটা এমন শুকনো দেখা যাচ্ছে কেন? জ্বর আসছে? শরীর খারাপ লাগছে? রায় নিজের জন্য তীব্রকে এমন ব্যস্ত হতে দেখে তার চোখ ভিজে উঠল। তার বাবা মা মারা যাবার পর একমাত্র ফাইজা তার কিছু হলে ব্যস্ত হয়ে পড়ত। রায় কাঁপা কাঁপা গলায় বলল, আমি ঠিক আছি। রায়ের কথা শুনে তীব্র ধমক দিয়ে বলল, বললে হলো ঠিক আছো? চেহারা দেখে বোঝা যাচ্ছে যে তুমি ঠিক নেই। আবার বড় বড় কথা, আমি ঠিক আছি। শেষের কথাটা তীব্র রায়কে ব্যঙ্গ করে বলল। তীব্রর কাজে রায়ের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। ওনার কোণা দিয়ে চোখের জলটা গড়িয়ে পড়ার আগেই মুছে নিয়ে বলল, একটা প্রশ্ন করব? তীব্র কপালে ভাঁজ ফেলে রায়ের মুখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, করো। কাউকে বাঁচাতে যদি কেউ কারোর মনে কষ্ট দেয় তাহলে কি খুব বেশি ক্ষতি হয়? রায়ের কথা শুনে তীব্র রায়ের দিকে কোমল দৃষ্টি নিক্ষেপ করে বলল, সেটা নির্ভর করে সামনের মানুষটার উপর। সামনের মানুষটা যদি নিজের জীবন উপেক্ষা করে তোমায় আগলে রাখতে চায়, তাহলে আমি বলবো তাকে কষ্ট না দেওয়াই ভালো। কেননা হতে পারে তোমার দেওয়া আঘাত নিয়ে সে জিন্দা লাশ হয়ে বেঁচে রয়েছে। কথাটা বলে তীব্র চলে যেতে নিয়ে পেছন দিকে ঘুরে তাকিয়ে বলল, একটা কথা মনে রাখবে, বাঁচা মরা আল্লাহর হাতে। যার যেভাবে মৃত্যু আছে সেভাবেই হবে। কাউকে বাঁচিয়ে রাখতে গিয়ে তাকে মৃত্যু যন্ত্রণা না দেওয়াই ভালো। ফাইজা কোথায় তুমি? তাড়াতাড়ি রুমে এসো, আমার ফাইলটা খুঁজে পাচ্ছি না, প্লিজ একটু খুঁজে দাও। সকালবেলা মুনিয়া বেগম আর ফাইজা মিলে কিচেনে সবার জন্য নাস্তা বানাচ্ছে। তিহানের গলা ফাটানো আওয়াজের কথা শুনে ফাইজা কাঁদো কাঁদো ফেস করে মুনিয়া বেগমের দিকে তাকালো। মুনিয়া বেগম মিষ্টি হেসে ফাইজার মাথায় হাত বুলিয়ে বলল, যা মা, আমার ছোট্ট ছেলেটাকে একটু সব গুছিয়ে দিয়ে বুঝিস তো, ছোট মানুষ নিজের কাজ নিজে করতে পারে না। মুনিয়া বেগমের কথা শুনে ফাইজার মুখটা ছোট হয়ে গেল। সুযোগ পেলে তার শাশুড়ি মাও তাকে লজ্জা দেওয়া থেকে বিরত থাকে না। ফাইজা কিচেন থেকে ধূপধাপ পা ফেলে নিজের রুমের দিকে পা বাড়ালো। মনে মনে তিহানকে ডিটারজেন্ট ছাড়া ধুয়ে দেবার প্রতিজ্ঞা করল। নির্লজ্জ, বেহায়া, বেশরম, তোর লজ্জা করে না বাপ মায়ের সামনে সকাল সকাল এভাবে আমায় ডাকতে? কতবার বলেছি সবার সামনে এভাবে আমায় ডাকবি না। আমার কথা কি কানে যায় না?
তোর সব দরকারি জিনিস তো আমি প্রতিদিন তোর চোখের সামনেই রেখে যাই, তারপরেও কেন প্রতিদিন এভাবে ডাকিস তুই? তোর ওই ষাঁড়ের মতো ডাকাতে তারা আমার সম্পর্কে কি ভাববে একবার ভেবে দেখেছিস? তোর লাজ লজ্জা তো সব বেঁচে দিয়েছিস, তাই বলে কি আমারটাও বেঁচে দিয়েছি? নেক্সট টাইম যদি এভাবে চেঁচিয়ে আমায় ডাকিস তাহলে তোর একদিন আর আমার সেই কদিন লাগে। ফাইজার ঝাঁঝালো গলার কথা শুনে তিহান অসহায় ফেস করে ফাইজার দিকে তাকিয়ে বলল। তুমি আমায় এইভাবে বলতে পারলে? ফাইজা তিহানের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে তিহানের কাপড় চোপড় এর নিচ থেকে ফাইলটা বের করে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল। আর একবার যদি আমায় কিছুর জন্য ডেকেছিস তাহলে তোর চোখ কানা বানিয়ে দিয়ে নিজ হাতে তোকে আমি রেডি করিয়ে দিব। কথাটা বলেই ফাইজা গটগট করে হেঁটে রুম থেকে বের হয়ে গেল। তিহান ফাইজার যাওয়ার দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে মাথা চুলকে বিড়বিড় করে বলল। আজকে একটু বেশি জ্বালিয়ে ফেললাম নাকি মিটার আগে থেকেই হিট হয়েছিল?